ছোটবেলা থেকেই জুডি হবসের একটা স্বপ্ন ছিল। সে বড় হয়ে একজন পুলিশ অফিসার হবে। কিন্তু তার এই স্বপ্নকে কেউ খুব একটা গুরুত্ব দিত না, কারণ সবাই জানত খরগোশরা সাধারণত কৃষিকাজ করে। তারা গাজর চাষ করে জীবন কাটায়। তাদের কাজ কখনোই পুলিশ হওয়া নয়। এমনকি জুডির নিজের মা বাবাও বিশ্বাস করতেন না যে তাদের মেয়ে কোনোদিন পুলিশ হতে পারবে। তারা বারবার জুডিকে বোঝানোর চেষ্টা করতেন, আমাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম গাজর চাষ করে এসেছে, তুমিও বড় হয়ে শান্তভাবে এই কাজটাই করো। কিন্তু জুডি ছিল অন্যরকম। সে নিজের স্বপ্ন ছাড়তে রাজি ছিল না। একদিন স্কুলের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় সে দেখতে পায় একটি বুলির দল ছোট প্রাণীদের ভয় দেখাচ্ছে এবং তাদের হেনস্থা করছে। সেই দলের নেতা ছিল একটি তরুণ শিয়াল, যার নাম গিডিয়ন গ্রে। অন্যান্য সবাই ভয়ে চুপ করে থাকলেও জুডি সাহস করে তার সামনে দাঁড়ায়। সে গিডিয়নকে বলে ছোট প্রাণীদের বিরক্ত করা বন্ধ করতে। কিন্তু গিডিয়ন তার কথা শুনল না। বরং সে জুডিকে অপমান করল এবং বলল, ছোট আর দুর্বল প্রাণীরা কখনো বড় প্রাণীদের সমান হতে পারবে না। এরপর সে জুডির গালে আঘাত করে, যার ফলে তার মুখে একটি দাগ পড়ে যায়। সেদিনের সেই ঘটনাটা জুডির মনে গভীরভাবে গেঁথে যায়। সে বুঝতে পারে পৃথিবী এখনও পুরোপুরি বদলায়নি। অনেক প্রাণী এখনও বিশ্বাস করে যে ছোট প্রাণীরা বড় কিছু করতে পারে না। আর ঠিক সেই কারণেই জুডি সিদ্ধান্ত নেয় সে সবাইকে ভুল প্রমাণ করবে। এরপর শুরু হয় তার কঠিন সংগ্রাম। দিনের পর দিন সে পড়াশোনা করে, নিজের শরীরকে শক্তিশালী করার জন্য কঠোর প্রশিক্ষণ নেয়। অন্য প্রাণীদের তুলনায় সে আকারে অনেক ছোট ছিল, তাই তাকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়েছিল। অবশেষে বহু বাধা পেরিয়ে সে ভর্তি হয় জুটোপিয়া পুলিশ বিভাগের পুলিশ একাডেমিতে। সেখানেও তাকে অসংখ্য কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। কিন্তু নিজের বুদ্ধি, সাহস এবং অদম্য ইচ্ছাশক্তির জোরে সে একাডেমির সব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে। এবং একদিন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে। গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে জুডি আনুষ্ঠানিকভাবে জুটোপিয়ার প্রথম খরগোশ পুলিশ অফিসার হিসেবে নিয়োগ পায়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের মেয়র লায়নহার্ট। তিনি নতুন অফিসারদের স্বাগত জানান এবং জুডির এই অসাধারণ অর্জনের প্রশংসা করেন। জুডি ভেবেছিল এবার হয়তো তার স্বপ্নের জীবন শুরু হতে যাচ্ছে। কিন্তু সে তখনও জানত না যে জুটোপিয়ায় তার জন্য আরও অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি চলে আসে। জুডির বহু বছরের স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে। নিজের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে রওনা দেয় তার স্বপ্নের শহর জুটোপিয়ার উদ্দেশ্যে। ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে জুডি ভবিষ্যতের কথা ভাবতে থাকে। তার চোখে তখন অসংখ্য স্বপ্ন আর আশা। কারণ জুটোপিয়া শুধু একটা শহর ছিল না, এটা ছিল এমন একটা জায়গা যেখানে যে কোনো প্রাণী তার স্বপ্ন পূরণ করতে পারত। ছোট হোক বা বড়, শিকারী হোক বা শিকার, সবাই এখানে একসাথে বসবাস করত। বরফে ঢাকা অঞ্চল থেকে শুরু করে মরুভূমির মতো গরম এলাকা পর্যন্ত বিভিন্ন ধরনের প্রাণীদের জন্য এখানে আলাদা পরিবেশ তৈরি করা হয়েছিল। এই শহর ছিল বৈচিত্র্যের এক অসাধারণ উদাহরণ। কিছুক্ষণ পর জুডি জুটোপিয়ায় পৌঁছে যায়। বিশাল বিশাল ভবন, ব্যস্ত রাস্তা আর হাজারো প্রাণী দেখে সে মুগ্ধ হয়ে যায়। কিন্তু বাস্তবতা তার কল্পনার মতো এতটা সহজ ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়। ঘরটা খুব একটা বড় ছিল না, কিন্তু জুডির কাছে সেটাই ছিল তার নতুন জীবনের শুরু। পরের দিন সকালে সে খুব ভোরে ঘুম থেকে ওঠে। নিজের নতুন ইউনিফর্ম পরে উচ্ছ্বাস নিয়ে পৌঁছে যায় জুটোপিয়া পুলিশ ডিপার্টমেন্টে। পুলিশ স্টেশনে ঢুকতেই রিসেপশনে থাকা চিতাবাঘ অফিসার ক্লস হাউজার অবাক হয়ে যায়। সে হাসি মুখে জুডিকে স্বাগত জানায় এবং বলে যে সে এর আগে কোনো খরগোশ পুলিশ অফিসার দেখেনি। এরপর জুডির পরিচয় হয় পুলিশ বিভাগের প্রধান চিফ
বোগোর সাথে। চিফ বোগো ছিলেন অত্যন্ত কঠোর এবং নিয়মানুবর্তী একজন কর্মকর্তা। সেদিনের ব্রিফিংয়ে তিনি সব অফিসারদের জানান যে শহরে একটি বড় সমস্যা দেখা দিয়েছে। গত কিছুদিনে একের পর এক প্রাণী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত মোট 14টি প্রাণী নিখোঁজ হয়েছে, আর পুলিশ তাদের কোনো খোঁজ খুঁজে পাচ্ছে না। বোগো গুরুত্বপূর্ণ এই তদন্তের দায়িত্ব অভিজ্ঞ অফিসারদের মধ্যে ভাগ করে দিতে থাকেন। জুডি আশা করছিল যে তাকেও হয়তো কোনো বড় মিশনের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু সে তখনও জানত না যে তার জন্য সম্পূর্ণ ভিন্ন কিছু অপেক্ষা করছে। চিফ বোগো জুডিকে কোনো গুরুত্বপূর্ণ তদন্তের দায়িত্ব না দিয়ে শুধু পার্কিং টিকিট লেখার কাজ দিয়েছিলেন। প্রথমে জুডির খুব খারাপ লেগেছিল, কিন্তু সে হাল ছেড়ে দেওয়ার মেয়ে ছিল না। সে মনে মনে ঠিক করে যে কাজই দেওয়া হোক না কেন, সে সেটাই সবার চেয়ে ভালোভাবে করবে। সারাদিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে অবৈধভাবে পার্ক করা গাড়িগুলোকে চালান দিতে শুরু করে। একটার পর একটা, দুটোর পর তিনটা। এভাবে কাজ করতে করতে সন্ধ্যা হওয়ার আগেই সে 200রও বেশি পার্কিং টিকিট কেটে ফেলে, যেটা ছিল পুলিশের নির্ধারিত লক্ষ্যের চেয়েও অনেক বেশি। জুডি নিজের এই সাফল্যে বেশ খুশি হয়, কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ে একটি অদ্ভুত ঘটনা। একটি বিশাল হাতির মালিকানাধীন আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে আছে একটি শেয়াল এবং তার সঙ্গে থাকা ছোট্ট একটি বাচ্চা। বাচ্চাটি আইসক্রিম খেতে চাইছিল, কিন্তু দোকানের মালিক তাদের আইসক্রিম দিতে রাজি হচ্ছিল না, কারণ তার ধারণা ছিল শেয়ালরা ধূর্ত এবং বিশ্বাসযোগ্য নয়। সে নানা অজুহাত দেখিয়ে তাদের দোকান থেকে বের করে দিতে চাইছিল। দূর থেকে পুরো ঘটনাটা দেখে জুডির খুব খারাপ লাগে। সে এগিয়ে আসে এবং দোকানদারকে প্রশ্ন করে, আপনি কিভাবে শুধুমাত্র ওদের পরিচয়ের কারণে আইসক্রিম বিক্রি করতে অস্বীকার করছেন? জুডি তাকে মনে করিয়ে দেয় যে জুটোপিয়ার আইনে সব প্রাণীর সমান অধিকার রয়েছে। যদি সে বৈষম্যমূলক আচরণ করে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। পুলিশ অফিসারের মুখে এসব কথা শুনে দোকানদার ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে শেয়াল এবং তার সঙ্গে থাকা বাচ্চাটিকে আইসক্রিম বিক্রি করে। জুডির মনে হয় সে আজ একটি ভালো কাজ করেছে। সে মনে করে হয়তো এই শেয়ালটিও সমাজের অন্যায় আচরণের শিকার। কিন্তু কয়েক মিনিট পরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। দোকান থেকে বেরিয়ে আসার পর জুডি দূর থেকে লক্ষ্য করে শেয়ালটি আসলে যা দেখাচ্ছে বাস্তবে তা নয়। সে তার ছেলেকে নিয়ে একটি বড় আইসক্রিম গলিয়ে ফেলে। তারপর সেই গলিত আইসক্রিমকে ছোট ছোট আকারে তৈরি করে আবার অন্য প্রাণীদের কাছে বিক্রি করতে শুরু করে। অর্থাৎ পুরো ঘটনাটাই ছিল একটি পরিকল্পিত প্রতারণা। জুডি যখন নিককে প্রতারণার অভিযোগে ধরার চেষ্টা করে, তখন নিক একদমই ঘাবড়ে যায় না। বরং সে শান্তভাবে নিজের ব্যবসার কাগজপত্র বের করে দেখায়। আইসক্রিম কেনার লাইসেন্স, ব্যবসার অনুমতি, সবকিছুই তার কাছে বৈধ ছিল। সবকিছু এমনভাবে সাজানো ছিল যে বাইরে থেকে দেখলে কোনো আইন ভঙ্গ করা হয়েছে বলে প্রমাণ করা কঠিন। নিক হালকা হেসে জুডির দিকে তাকিয়ে বলে, দেখো অফিসার, আমরা শেয়ালরা ছোটবেলা থেকেই শিখেছি যে পৃথিবীতে টিকে থাকতে হলে চালাক হতে হয়, আর আমি সব সময় চালাকই থাকব। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। জুডি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে যেতে দেখে। জুটোপিয়ায় তার প্রথম দিনটা ছিল উত্তেজনা, অপমান আর হতাশায় ভরা। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে সে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে ফিরে আসে। এরপর সে ফোন করে নিজের বাবা মায়ের সাথে কথা বলে। বাবা মা জানতে চান তার নতুন চাকরি কেমন চলছে। জুডি চায় না তারা চিন্তা করুক, তাই সে নিজের কষ্টের কথা লুকিয়ে রাখে। সে শুধু বলে যে সব কিছু ভালো চলছে। কিন্তু ফোন কেটে যাওয়ার পর তার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়, কারণ সে জানত বাস্তবে পরিস্থিতি মোটেও সহজ নয়। পরদিন সকালে আবারও সে পুলিশ স্টেশনে যায়, কিন্তু তার হতাশা আরও বেড়ে যায় যখন চিফ বোগো আবারও তাকে পার্কিং টিকিট লেখার কাজেই পাঠিয়ে দেন। জুডি বুঝতে পারে
বোগো এখনও তাকে সত্যিকারের পুলিশ অফিসার হিসেবে মেনে নিতে পারেননি। তবুও সে নিজের কাজ করতে থাকে। হঠাৎই শহরের এক রাস্তা থেকে সাহায্যের জন্য চিৎকার ভেসে আসে। একটি দোকানের মালিক দৌড়ে এসে জানায় যে তার দোকান থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। চোর এখনও বেশি দূরে যেতে পারেনি। দোকানদার জুডির দিকে তাকিয়ে বলে, তুমি তো পুলিশ অফিসার, ওকে ধরো। এই সুযোগটা জুডি হাতছাড়া করতে চায় না। সে সঙ্গে সঙ্গে চোরের পেছনে দৌড়াতে শুরু করে। শুরু হয় এক রোমাঞ্চকর ধাওয়া। চোরটি শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে পালাতে থাকে। একসময় সে এমন একটি এলাকায় ঢুকে পড়ে যেখানে মূলত ছোট আকারের প্রাণীরা বাস করে। সেখানে সবকিছুই ছিল ক্ষুদ্র আকারের। ছোট রাস্তা, ছোট গাড়ি, ছোট দোকান। জুডি বুঝতে পারে এখানে অসাবধান হলে নিরীহ প্রাণীদের ক্ষতি হতে পারে। তাই সে খুব সতর্কতার সঙ্গে ধাওয়া চালিয়ে যায়। দৌড়ানোর সময় সে একটি ছোট ইঁদুরের জীবনও বাঁচিয়ে দেয়, যে প্রায় দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল। অবশেষে নিজের বুদ্ধি ও দ্রুততার সাহায্যে জুডি চোরটিকে ধরে ফেলে। এটা ছিল জুটোপিয়ায় তার প্রথম বড় সাফল্য। চোরকে গ্রেপ্তার করে সে গর্বের সঙ্গে পুলিশ স্টেশনে ফিরে আসে। সেখানে এসে জানা যায় চোরটি অত্যন্ত মূল্যবান কিছু জিনিস চুরি করেছিল। অর্থাৎ জুডির কাজটি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। জুডি ভেবেছিল এবার হয়তো সবাই তার প্রশংসা করবে, কিন্তু চিফ বোগোর প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। বোগো কঠোর গলায় বলে, এটা তোমার দায়িত্ব ছিল না, তোমার কাজ ছিল পার্কিং টিকিট লেখা। এরপর তিনি জুডিকে আবার নিজের আগের কাজে ফিরে যেতে বলেন। এই কথায় জুডির খুব খারাপ লাগে। সে এত বড় একটি অপরাধীকে ধরল, তবুও কেউ তার পরিশ্রমের মূল্য দিল না। তখন সে সাহস করে চিফ বোগোর সামনে নিজের মনের কথা বলে। সে জানায় যে সে শুধু টিকিট লিখতে আসেনি, সে সত্যিকারের পুলিশ অফিসার হতে চায়। সে অপরাধীদের ধরতে চায় এবং মানুষের সাহায্য করতে চায়। ঠিক সেই সময় পুলিশ স্টেশনে একটি ছোট্ট উপস্থিত হয়। তার চোখে ছিল ভয় আর অসহায়ত্ব। সে জানায় যে তার স্বামী কয়েকদিন ধরে নিখোঁজ। কেউ তাকে খুঁজে বের করতে পারছে না। মহিলাটি কাঁদতে কাঁদতে পুলিশের কাছে সাহায্য চায়। অন্যান্য অফিসাররা বিষয়টিকে গুরুত্ব না দিলেও জুডির মন গলে যায়। সে এগিয়ে এসে আশ্বাস দেয়, চিন্তা করবেন না, আমি আপনার স্বামীকে খুঁজে বের করার চেষ্টা করব। জুডির এই কথা শুনে পুরো অফিস নিস্তব্ধ হয়ে যায়। চিফ বোগো প্রচণ্ড রেগে ওঠেন, কারণ জুডি তার অনুমতি ছাড়া একটি বড় তদন্তের দায়িত্ব নিয়ে ফেলেছে। রাগে তিনি জুডিকে কঠিন একটি শর্ত দেন। তিনি বলেন, তোমার হাতে মাত্র ৪৮ ঘণ্টা সময়। এই সময়ের মধ্যে যদি তুমি নিখোঁজ প্রাণীটিকে খুঁজে বের করতে না পারো, তাহলে তোমার পুলিশ ক্যারিয়ার শেষ হয়ে যাবে। জুডির সামনে এখন জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সে জানত এই তদন্তে ব্যর্থ হলে তার স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু সে এটাও জানত এটাই হয়তো নিজেকে প্রমাণ করার একমাত্র সুযোগ। তাই কোনো সময় নষ্ট না করে সে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। আর এই তদন্তই খুব শীঘ্রই তাকে এমন এক রহস্যের মুখোমুখি দাঁড় করাবে যা পুরো জুটোপিয়ার ভবিষ্যৎ বদলে দিতে চলেছে। নিখোঁজ প্রাণীটির কেস হাতে পাওয়ার পর জুডি প্রথমে পুলিশের সমস্ত রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। সে আশা করেছিল কোনো না কোনো গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে যাবে, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা রিপোর্ট ঘাঁটার পরও সে তেমন কিছু খুঁজে পায় না। কেসটা যেন একদম অন্ধকারে ঢাকা ছিল। নিখোঁজ প্রাণীটির নাম ছিল এমিট অটারটন। সে হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল, আর তার সম্পর্কে পুলিশের কাছেও খুব বেশি তথ্য ছিল না। জুডি বুঝতে পারে একা এই রহস্য সমাধান করা তার পক্ষে সম্ভব হবে না। তখন তার মাথায় আসে নিক ওয়াইল্ডের কথা। নিক ছিল এমন একজন যার শহরের অলিগলি থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত সব জায়গায় পরিচিতি ছিল। তাই জুডি আবারও নিকের কাছে যায়।
নিককে দেখে সে সরাসরি সাহায্য চায়, কিন্তু নিক রাজি হয় না। সে বলে, আমার নিজের অনেক কাজ আছে, আমি প্রতিদিন ভালো টাকা উপার্জন করি, তোমার তদন্তে সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু জুডি এত সহজে হার মানার মেয়ে নয়। সে নিককে মনে করিয়ে দেয় যে তাদের আগের কথোপকথনের সমস্ত রেকর্ড তার কাছে রয়েছে। তার গাজরের আকৃতির ছোট্ট রেকর্ডিং ডিভাইসটিতে নিকের বিভিন্ন স্বীকারোক্তি সংরক্ষিত ছিল। জুডি আরও জানায় যে নিক বহু বছর ধরে কর ফাঁকি দিয়ে আসছে। এই তথ্য পুলিশ বিভাগে পৌঁছে গেলে তার বড় সমস্যা হতে পারে। পরিস্থিতি বুঝে নিকের মুখের হাসি মিলিয়ে যায়। সে বুঝতে পারে এবার জুডি তাকে সত্যিই ফাঁদে ফেলেছে। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও সে জুডিকে সাহায্য করতে রাজি হয়। এরপর তারা অ্যামিট অটারটনের শেষ গতিবিধি অনুসরণ করতে শুরু করে। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে অ্যামিট নিয়মিত একটি ন্যাচারিস্ট ক্লাবে যেত, তাই তারা সোজা সেই ক্লাবে পৌঁছে যায়। ক্লাবে গিয়ে তারা মালিকের সঙ্গে কথা বলে, কিন্তু মালিক জানায় যে অ্যামিট সম্পর্কে সে বিশেষ কিছু জানে না, তবে ক্লাবে আসা অন্য সদস্যরা হয়তো কিছু তথ্য দিতে পারবে। এরপর জুডি আর নিক ক্লাবের ভেতরে গিয়ে বিভিন্ন প্রাণীর সঙ্গে কথা বলতে শুরু করে। একসময় তারা গুরুত্বপূর্ণ একটি তথ্য জানতে পারে। নিখোঁজ হওয়ার কিছুদিন আগে অ্যামিটের আচরণ অস্বাভাবিক হয়ে উঠেছিল। সে যেন ধীরে ধীরে নিজের স্বাভাবিক ব্যক্তিত্ব হারিয়ে ফেলছিল। আর নিখোঁজ হওয়ার দিন তাকে একটি সাদা রঙের গাড়িতে উঠতে দেখা গিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা সেই গাড়ির নাম্বারও পেয়ে যায়। এখন তাদের হাতে প্রথমবারের মতো একটি শক্তিশালী সূত্র এসেছে। কিন্তু সেই গাড়ির মালিক কে? এটা জানার জন্য তাদের যেতে হবে যানবাহন নিবন্ধন বিভাগে। নিক জানায় সেখানে তার কিছু পরিচিত লোক রয়েছে, তাই তারা দ্রুত সেখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে জুডি সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতায় মুখোমুখি হয়। অফিসের সমস্ত কর্মচারী ছিল স্লথ বা স্লথ প্রাণী, আর তাদের কাজ করার গতি ছিল অবিশ্বাস্য রকম ধীর। একটা সাধারণ তথ্য বের করতে যে সময় লাগার কথা কয়েক মিনিট, সেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যেতে থাকে। জুডি ধীরে ধীরে অধৈর্য হয়ে পড়ে। তার হাতে মাত্র 2 দিন সময়, আর এইভাবে চলতে থাকলে সে কোনোদিনও কেস সমাধান করতে পারবে না। অন্যদিকে নিক পুরো বিষয়টা উপভোগ করছিল, কারণ সে আগেই জানত এখানে সবকিছু এভাবেই চলে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর একজন স্লথ কর্মচারী তাদের কাঙ্ক্ষিত তথ্য দেয়। তারা জানতে পারে সেই সাদা গাড়িটির মালিক কে। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই জুডি এবং মিক সেখানে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা গাড়ির মালিকের বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ঢুকেই জুডির চোখ পড়ে একটি পরিচিত জিনিসের দিকে। সামনেই দাঁড়িয়েছিল সেই সাদা গাড়ি, ঠিক সেই গাড়ি যেটাতে চড়ে এমিট অটারটনকে শেষবার দেখা গিয়েছিল। জুডির হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এতক্ষণে তারা হয়তো নিখোঁজ হওয়ার রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রের কাছে পৌঁছে গেছে। আর এই বাড়ির ভেতরেই হয়তো লুকিয়ে আছে এমন একটি সত্য যা পুরো জুটোপিয়াকে নাড়িয়ে দিতে পারে। সাদা গাড়ির সূত্র ধরে তদন্ত করতে করতে নিক হঠাৎ গাড়িটিকে চিনে ফেলে। তার মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যেই বদলে যায়। সে জুডিকে জানায় এই গাড়ি সাধারণ কারো নয়, এটা জুটোপিয়ার সবচেয়ে প্রভাবশালী অপরাধ সম্রাট মিস্টার বিগের গাড়ি। এই নাম শুনেই জুডি একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ শহরের আন্ডারওয়ার্ল্ডে মিস্টার বিগের প্রভাব ছিল বিশাল। নিকের কথা শেষ হওয়ার আগেই কয়েকজন দেহরক্ষী এসে তাদের ঘিরে ফেলে। তারা জুডি আর নিককে জোর করে ধরে নিয়ে যায় মিস্টার বিগের বিশাল প্রাসাদে। সেখানে যাওয়ার পথে জুডির মনে হচ্ছিল এত বড় অপরাধ সম্রাট নিশ্চয়ই কোনো বিশাল আকৃতির ভয়ঙ্কর প্রাণী হবে, হয়তো একটা বিশাল ভাল্লুক বা হিংস্র নেকড়ে। কিন্তু সেখানে পৌঁছে সে সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ জুটোপিয়ার সবচেয়ে ক্ষমতাবান অপরাধী আসলে ছিল খুবই ছোট্ট একটি শ্রুজাতীয় প্রাণী। আকারে ছোট হলেও তার ক্ষমতা ছিল বিশাল। মিস্টার বিগ রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করে, আমার গাড়ির ব্যাপারে খোঁজ নেওয়ার সাহস তোমাদের হলো কি করে? জুডি শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা শুধু নিখোঁজ এমিট অটারটনের ব্যাপারে তথ্য জানতে এসেছে। কিন্তু মিস্টার বিগ কোনো ব্যাখ্যা শুনতে চাইছিল না।
রাগে সে তার লোকদের নির্দেশ দেয় ওদের সরিয়ে ফেলতে। পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিল। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় মিস্টার বিগের মেয়ে। সে জুডিকে দেখেই চিনে ফেলে। কিছুদিন আগে জুডি এক দুর্ঘটনা থেকে তার প্রাণ বাঁচিয়েছিল। এই ঘটনা জানার পর মিস্টার বিগের আচরণ একেবারে বদলে যায়। সে জুডিকে সম্মান দেখায় এবং তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপর সে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। অ্যামিট অটারটন আসলে তার বন্ধু ছিল, আর তাকে নিয়ে আসার জন্য সাদা গাড়িটাও সে নিজেই পাঠিয়েছিল। কিন্তু পথের মাঝখানে হঠাৎ অদ্ভুত কিছু ঘটে। কোনো কারণ ছাড়াই অ্যামিট আচমকা হিংস্র হয়ে ওঠে এবং ড্রাইভারের ওপর আক্রমণ করে বসে। এই তথ্য শুনে জুডি আর নিক বুঝতে পারে রহস্যটা আরও গভীর। তারা দ্রুত সেই ড্রাইভারের খোঁজে বেরিয়ে পড়ে। ড্রাইভারের বাড়িতে পৌঁছে তারা দেখতে পায় সে খুব ভয় পেয়ে আছে। দরজা পুরোপুরি না খুলেই সে তাদের সঙ্গে কথা বলে। সে জানায় অ্যামিটের আচরণ হঠাৎ করেই সম্পূর্ণ বদলে গিয়েছিল। তার চোখে ছিল এক অদ্ভুত উন্মত্ততা, যেন সে আর নিজের নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু কথা বলতে বলতেই হঠাৎ পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ড্রাইভার নিজেও আচমকা উন্মত্ত হয়ে যায়। তার চোখ বদলে যায়, আচরণ বদলে যায়, আর সে জুডি ও নিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। তাদের সামনে তখন শুধু একটাই লক্ষ্য, কোনোভাবে এই হিংস্র প্রাণীটিকে থামানো। ধাওয়া করতে করতে তারা একটি সেতুর কাছে পৌঁছে যায়। সেখানে বুদ্ধি খাটিয়ে তারা প্রাণীটিকে একটি নিরাপদ জায়গায় আটকে ফেলতে সক্ষম হয়। ঘটনার গুরুত্ব বুঝে জুডি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। কিছুক্ষণ পর চিফ বোগো তার পুরো টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা পৌঁছানোর আগেই সেই প্রাণীটি অদৃশ্য হয়ে যায়। কোনো প্রমাণই আর সেখানে অবশিষ্ট ছিল না। জুডি মরিয়া হয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে কিছু প্রাণী অদ্ভুতভাবে আবার জঙ্গলি হয়ে যাচ্ছে। তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। কিন্তু কোনো শক্ত প্রমাণ না থাকায় বোগো তার কথা বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই নিক সামনে এগিয়ে আসে। সে প্রথমবারের মতো জুডির পক্ষ নিয়ে কথা বলে। রাগান্বিত কণ্ঠে সে বোগোকে বলে, যে তদন্ত শেষ করতে আপনার সেরা অফিসারদের কয়েক সপ্তাহ লাগত, সেই কাজ আপনি একটা নতুন অফিসারের হাতে তুলে দিয়েছেন মাত্র 2 দিনের জন্য। আর তারপরও সে এত দূর এগিয়ে এসেছে। নিকের কথা শুনে বোগো কিছুটা চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে জুডি সত্যিই চেষ্টা করছে। তদন্ত শেষ করার জন্য তখনও তাদের হাতে কয়েক ঘন্টা সময় বাকি ছিল। তাই জুডি আর নিক আবার নতুন করে সূত্র খুঁজতে শুরু করে। এই সময় দুজনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। নিক নিজের অতীতের কথা খুলে বলে। সে জানায় ছোটবেলায় তারও বড় স্বপ্ন ছিল। সে সমাজের একজন ভালো সদস্য হতে চেয়েছিল। কিন্তু যেহেতু সে ছিল একটি শেয়াল, সবাই ধরে নিয়েছিল সে একদিন অপরাধী হবে। একটি অনুষ্ঠানে তাকে অপমান করা হয়েছিল। তাকে বলা হয়েছিল শিকারী প্রাণীদের কখনো বিশ্বাস করা যায় না। সেদিনের সেই অপমান তার জীবন বদলে দেয়। সে সিদ্ধান্ত নেয়, যখন সবাই তাকে খারাপ ভাবছেই, তখন আর ভালো হওয়ার চেষ্টা করে লাভ কি। নিকের কথা শুনে জুডি বুঝতে পারে সমাজের পূর্বধারণা কত গভীর ক্ষত তৈরি করতে পারে। কিছুক্ষণ পর নিকের মাথায় একটি নতুন ধারণা আসে। সে মনে করিয়ে দেয় যে জুটোপিয়ার প্রায় সব জায়গাতেই নজরদারি ক্যামেরা লাগানো রয়েছে। যদি তারা সেই ফুটেজগুলো দেখতে পারে, তাহলে হয়তো এমিটের শেষ অবস্থান খুঁজে পাওয়া যাবে। এই নতুন সূত্রের আশায় তারা সরাসরি মেয়রের অফিসে যায়। সেখানে মেয়রের সহকারী ডন বেলদাদের সাহায্য করতে রাজি হয়। আর ঠিক সেখান থেকেই তদন্ত এমন একদিকে মোড় নিতে শুরু করে যা পুরো জুটোপিয়ার সবচেয়ে বড় গোপন রহস্য উন্মোচন করতে চলেছে। তদন্ত করতে করতে জুডি আর নিক অবশেষে একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। তারা জানতে পারে অ্যামিট অটারটন
এবং সেই ড্রাইভারকে শেষবার এমন একটি গোপন স্থানে দেখা গিয়েছিল যেখানে নিখোঁজ হওয়া অনেক হিংস্র প্রাণীকে রাখা হয়েছে। সেখানে পৌঁছে তারা অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় শহরের বহু নিখোঁজ শিকারী প্রাণীকে গোপনে আটকে রাখা হয়েছে। আর সবচেয়ে বড় চমক ছিল সেখানে মেয়র লায়নহার্টকে দেখতে পাওয়া। মেয়র একজন ডাক্তারের সঙ্গে কথা বলছিলেন। তিনি জানতে চাইছিলেন প্রাণীগুলো হঠাৎ করে কেন জঙ্গলি হয়ে যাচ্ছে। ডাক্তার জানান, বিষয়টা দেখতে জেনেটিক সমস্যার মতো মনে হচ্ছে, কিন্তু এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। জুডি চুপি চুপি পুরো ঘটনাটা ভিডিও করে নেয়। কিন্তু ঠিক তখনই তার বাবা মায়ের ফোন চলে আসে। মোবাইলের রিংটোন বেজে উঠতেই সবাই সতর্ক হয়ে যায়। মেয়র সঙ্গে সঙ্গে তার নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন চারপাশে খোঁজ করতে। জুডি আর নিক কোনোমতে লুকিয়ে পড়ে এবং প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসেই জুডি পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই চিফ বোগো পুরো টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। মেয়রকে গ্রেপ্তার করা হয়। খবরটি মুহূর্তের মধ্যেই পুরো জুটোপিয়ায় ছড়িয়ে পড়ে। মানুষ জানতে পারে শুধু শিকারী প্রাণীরাই জঙ্গলি হয়ে যাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই শহরের পরিবেশ বদলে যায়। ছোট প্রাণীরা বড় প্রাণীদের ভয় পেতে শুরু করে। বন্ধুদের মধ্যে সন্দেহ জন্ম নেয়। প্রতিবেশীরা একে অপরকে এড়িয়ে চলতে শুরু করে। যে শহর একসময় ঐক্যের প্রতীক ছিল, সেখানে ধীরে ধীরে বিভেদ তৈরি হতে থাকে। এদিকে জুডি শহরের নায়ক হয়ে ওঠে। একটি প্রেস কনফারেন্সে সে তদন্তের তথ্য তুলে ধরে। কিন্তু কথা বলতে গিয়ে সে বলে ফেলে যে এই সমস্যার পেছনে হয়তো শিকারী প্রাণীদের জৈবিক বা প্রাকৃতিক কোনো কারণ রয়েছে। এই কথাটা শুনে নিক ভীষণ কষ্ট পায়। সে জুডির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তাহলে কি তুমিও মনে করো আমি একদিন বদলে যেতে পারি? জুডি কোনো উত্তর দিতে পারে না। নিক হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে আঘাত দেওয়ার জন্য জুডির খুব খারাপ লাগে। পরদিন অফিসে গিয়ে সে জানতে পারে মেয়র লায়নহার্টকে সরিয়ে দিয়ে বেলওয়েদারকে নতুন মেয়র বানানো হয়েছে। শহরের বেশিরভাগ প্রাণী ছোট আকারের হওয়ায় তারা এখন শিকারী প্রাণীদের নিয়ে ভয় পাচ্ছে। বেলওয়েদার এবং বোগো জুডির প্রশংসা করেন। তারা তাকে আরও বড় দায়িত্ব দিতে চান। কিন্তু জুডি নিজেকে আর নায়ক মনে করতে পারছিল না। সে বুঝতে পারে তার কথার কারণেই শহরে আরও বেশি ভয় এবং বিভাজন ছড়িয়ে পড়েছে। তাই সে নিজের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এরপর সে নিজের গ্রামের বাড়িতে ফিরে যায় এবং বাবা মায়ের সঙ্গে আবার গাজরের খামারে কাজ শুরু করে। কিন্তু সেখানেই হঠাৎ তার চোখে পড়ে কিছু নীল রঙের ফুল। তার বাবা জানান এগুলোর নাম নাইট হাউলার। খামারকে রক্ষা করার জন্য এই ফুল ব্যবহার করা হয়, কিন্তু কোনো প্রাণী যদি অতিরিক্ত পরিমাণে এগুলো খেয়ে ফেলে তাহলে তার আচরণ ভয়ঙ্করভাবে বদলে যেতে পারে। এই কথা শুনেই জুডির মাথায় বজ্রপাতের মতো একটা চিন্তা আসে। সে বুঝতে পারে নিখোঁজ প্রাণীদের জঙ্গলি হয়ে যাওয়ার পেছনে কোনো জেনেটিক কারণ নেই। এর পেছনে রয়েছে এই নাইট হাউলার ফুল। এক মুহূর্তও দেরি না করে সে আবার জুটোপিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে সে প্রথমে নিকের কাছে যায়, নিজের ভুল স্বীকার করে এবং তার সাহায্য চায়। নিকও শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা সেই চোরের খোঁজে যায় যে আগে নাইট হাউলার ফুল চুরি করেছিল। জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে একজন রহস্যময় ব্যক্তি তাকে টাকা দিয়ে ফুলগুলো চুরি করিয়েছিল। সেই সূত্র ধরে তারা একটি গোপন ট্রেনের কাছে পৌঁছে যায়। সেখানে তারা আবিষ্কার করে যে নাইট হাউলার ফুল থেকে তৈরি করা হচ্ছে বিশেষ ধরনের বিষাক্ত সিরাম। আর সেই সিরাম বন্দুকের ডার্টে ভরে প্রাণীদের ওপর ব্যবহার করা হচ্ছে, যার ফলে প্রাণীগুলো জঙ্গলি হয়ে যাচ্ছে। ঠিক তখনই তাদের দেখে ফেলে নিরাপত্তারক্ষীরা। শুরু হয়ে যায় ভয়ঙ্কর ধাওয়া এবং লড়াই। চলন্ত ট্রেনের ভেতর প্রাণপণ সংগ্রামের পর জুডি আর নিক সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু ট্রেনটি ধ্বংস হয়ে যায়। সব প্রমাণ নষ্ট হয়ে গেছে ভেবে জুডি হতাশ হয়ে পড়ে। তখন নিক তাকে জানায়
সে আগেই একটি ডার্ট বন্দুক নিজের কাছে লুকিয়ে রেখেছিল। এই বন্দুকই এখন তাদের সবচেয়ে বড় প্রমাণ। তারা দ্রুত চিফ বোগোর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই তাদের সামনে এসে দাঁড়ায় নতুন মেয়র বেলওয়েদার। আর তখনই ধীরে ধীরে বেরিয়ে আসে আসল সত্য। এই পুরো ষড়যন্ত্রের পেছনে অন্য কেউ নয়, বেলওয়েদার নিজেই ছিল। সে ইচ্ছে করেই শিকারী প্রাণীদের জঙ্গলি বানিয়ে পুরো শহরে ভয় ছড়াতে চেয়েছিল, যাতে সবাই শিকারী প্রাণীদের ঘৃণা করে এবং ক্ষমতা ছোট প্রাণীদের হাতে চলে আসে। এরপর শুরু হয় গল্পের শেষ এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়। কিন্তু জুডি আগেই সবকিছুর জন্য প্রস্তুত ছিল। তার বুদ্ধি, সাহস এবং নিকের সহযোগিতায় অবশেষে সত্য সবার সামনে চলে আসে। বেলওয়েদার গ্রেপ্তার হয়। নাইট হাউলারের প্রতিষেধক আবিষ্কার করা হয়। ধীরে ধীরে সব আক্রান্ত প্রাণী সুস্থ হয়ে ওঠে। জুটোপিয়া আবার আগের মতো শান্ত হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি জুডিকে তার অসাধারণ সাহসিকতার জন্য সম্মাননা দেওয়া হচ্ছে। আর নিক, যে একসময় সমাজের অবহেলায় হতাশ হয়ে গিয়েছিল, সে অবশেষে নিজের স্বপ্ন পূরণ করে পুলিশ অফিসার হয়ে যায়। এখন জুডি আর নিক শুধু বন্ধু নয়, তারা একে অপরের প্রকৃত সঙ্গী। এই গল্প আমাদের শেখায়, কাউকে তার জাত, রং, পরিচয় বা প্রজাতি দিয়ে বিচার করা উচিত নয়। মানুষকে চিনতে হয় তার কাজ, চরিত্র এবং ব্যবহার দিয়ে। কারণ কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে সবচেয়ে ছোট একজন। আর সত্যিকারের নায়ক সেই, যে নিজের ভুল স্বীকার করে আবার উঠে দাঁড়াতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।